দায়িত্ব গ্রহণের পর প্রথম নিজ এলাকায় মন্ত্রী প্রতিমন্ত্রীরা দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শক্ত অবস্থানের অঙ্গীকার। আমাদের সবাইকে জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য, কাজ করার জন্য এবং জনগণের পাশে থাকার জন্য। সবকিছু নিয়ে আমার পক্ষ থেকে জেলার যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছে তাদের সকলের সাথে আমার কথা বলা উচিত, মত বিনিময় করা উচিত। কচুয়াকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজি মুক্ত করা হবে। আমরা চাই এমন বাজেট হবে যেখানে জনগণের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে। 21-এর শহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুত সারা দেশ। আলপনায় সেজেছে শহীদ মিনার, নিরাপত্তা জোরদার। বাজারে চড়া লেবু, বেগুন সহ ইফতারি পণ্যের দর, ঝাঁঝ বেড়েছে কাঁচা মরিচের। সরবরাহ ঠিক রাখা বাজার তদারকির দাবি। শুক্রবার ছুটির দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ঝরল 7 প্রাণ। সংস্কারের অভাবে বেহাল গ্রামীণ সড়কে বাড়ছে প্রাণহানি। এবং ফেনীতে তরমুজ চাষে মিলেছে অভাবনীয় সাফল্য। চলতি মৌসুমে 250 কোটি টাকার বেশি উৎপাদনের আশা। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। দায়িত্ব নেয়ার পর এই প্রথম নিজ নিজ এলাকায় গেলেন নতুন সরকারের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী। কথা বলেছেন এলাকার মানুষদের সঙ্গে, আশ্বাস দিলেন নতুন সব চ্যালেঞ্জ মোকাবিলারও। চট্টগ্রামে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগের আমলে ঋণের চাপ নিতে হবে সরকারকে। আর সিলেটে গিয়ে বাণিজ্য মন্ত্রী বলেছেন রপ্তানি বাড়িয়ে ব্যবসা বাণিজ্যের সব চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর প্রথম সাপ্তাহিক ছুটিতে নিজ নিজ এলাকায় ছুটে গেলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এর আগেও বহুবার নিজ নির্বাচনী এলাকায় গেছেন মিজানুর রহমান মিনু, তবে এবার তাকে ভূমিমন্ত্রী হিসেবে পেলেন এলাকাবাসী। বরণ করলেন গার্ড অব অনারে। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কায়সার কামালকে গার্ড অব অনার দেয়া হলো নেত্রকোনায়। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেন তারা। অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি। তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরা চেষ্টা করছি সে পথে। লক্ষ্মীপুরে নিজ নির্বাচনী এলাকায় গিয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বললেন খুব শিগগিরই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হবে। সাফ জানালেন সড়কে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই। সারা বাংলাদেশে কিন্তু চাঁদাবাজি হচ্ছে। সড়ক সেতুমন্ত্রী একটা কথা বলেন, সারা বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুরে তো নাই। খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি আমাদের শুরু হবে এবং সেটার মধ্যে লক্ষ্মীপুর অন্তর্ভুক্ত থাকবে। এদিকে চাঁদপুরের কচুয়ায় নিজ এলাকায় গিয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন নকল বিরোধী আন্দোলনের মতোই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত দেশ গড়া হবে। আপনি কচুয়া সম্পর্কে যদি বলতে চান, কচুয়াকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজি মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। বিদ্যুৎ সরবরাহ নিয়ে জনগণকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর জনবান্ধব স্বাস্থ্য খাত করার অঙ্গীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আমি চেষ্টা করছি নির্বাচনে দেওয়ার জন্য। এটা তো টেকনিক্যাল জিনিস, দু একটা ফল্ট হতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। সম্পূর্ণ দুর্নীতি মুক্ত একটা মন্ত্রণালয় আমরা রূপান্তরিত করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত, মানুষকে যাতে ডাক্তারের পিছনে ঘুরতে না হয়, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে। অর্থাৎ আমরা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়ার একটা প্রতিশ্রুতি আমাদের আছে। টাঙ্গাইলে কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বললেন রমজানে সব পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। সঠিক মনিটরিং এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলেও আশ্বস্ত করেন তিনি। বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব। এদিকে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে ও নতুন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় দল মত নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি। মায়ের রমজান সকল জনগণ দল মত নির্বিশেষে সকলে ভালো মতো পালন করবে এবং ঈদটি সুন্দর করে পালন করবে এবং দ্রব্যমূল্য সহনীয় অবস্থায় থাকবে। চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায় অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আওয়ামী সরকারের অনেক ঋণ ভালো প্রকল্পে ব্যয় করা হয়নি, এর চাপ নিতে হবে বর্তমান সরকারকে। রপ্তানি বাড়িয়ে এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার কথা বললেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা চাই এমন বাজেট হবে যেখানে জনগণের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতির সুফল, উন্নয়নের সুফল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেটে, এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে আবার বাংলাদেশকে উত্তরণ ঘটানো, রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। শামসুল আরেফিন, এখন। কৃষি ও ধর্ম দুই খাতেই জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। একদিকে কৃষি খাতকে শক্তিশালী করে দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার কথা বলছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। অন্যদিকে ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত ও রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। কুমিল্লায় পৃথক কর্মসূচিতে মন্ত্রীদ্বয়ের এসব বক্তব্যে উঠে আসে সরকারের উন্নয়ন ও জনস্বার্থ কেন্দ্রিক অঙ্গীকারের কথা। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, দেশের 70% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। কৃষির মেরুদণ্ড শক্ত হলে অর্থনীতির মেরুদণ্ডও শক্ত হবে বলেও জানান তিনি। শুক্রবার সকালে কুমিল্লা জেলা সার্কিট হাউসে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অন্যদিকে মুরাদনগরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও জানান তিনি। মানে আমরা বদ্ধপরিকর যে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেই জন্যে আমাদের তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, উনি খুব সচেতন। এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে 70% লোকের সুন্দরভাবে জীবনযাপন করার জন্য এগ্রিকালচারকে শক্তিশালী করতে হবে। সবচেয়ে বেশি অ্যাটেনশন দেওয়া হচ্ছে এগ্রিকালচারে। ভাষার জন্য জীবন দেয়া অমর শহীদদের স্মরণে প্রস্তুত সারা দেশ। নতুন সাজে সেজেছে সারা দেশের শহীদ মিনার, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নানা কর্মসূচির মধ্য দিয়ে 21-এর চেতনাকে ধারণ করতে প্রস্তুতি নিচ্ছে জেলা ও উপজেলা প্রশাসন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ সহ দিনব্যাপী নানা আয়োজনে থাকবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শোকে বিহ্বল ও গৌরবে দীপ্ত এই দিনেই মানব ইতিহাসে প্রথমবার মায়ের ভাষার অধিকার রক্ষায় রাজপথে রক্ত দিয়েছিল মানুষ। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে প্রস্তুত ময়মনসিংহ টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার। বর্ণিল রঙে সজ্জিত শহীদ মিনার প্রাঙ্গণ, দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে কবিদের কবিতার পংক্তি। পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা সহ নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। 21-এর প্রথম প্রহরে রাত 12:01 পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি। দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
আশা করব আমাদের যে নিজস্ব শব্দগুলো আছে সেগুলো যেন বেশি বেশি করে প্রয়োগ করা হয়, নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করা হয়। আমরা আশা করছি আমাদের সামনের প্রজন্ম যেন এই 21শে ফেব্রুয়ারিকে সবাই ধরে রাখে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহীদ মিনার প্রাঙ্গণে ধোয়া মোছার কাজ শেষ পর্যায়ে, সাজানো হচ্ছে পুষ্পস্তবক অর্পণের স্থান। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও 21-এর চেতনাকে লালন করতে ঠাকুরগাঁওয়ের সড়কে রং তুলিতে আঁকা হয়েছে দীর্ঘ আলপনা। জেলা শহীদ মিনার সংলগ্ন পূর্ব পাশের সড়কে সকাল থেকেই আলপনা আঁকায় অংশ নেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লাল, নীল, হলুদ ও সাদা রঙে আঁকা বর্ণিল আলপনায় ফুটে উঠেছে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাকে ধারণ করে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠের শহীদ মিনারের পাশে আমরা একত্রিত হয়েছি। পার্শ্ববর্তী রাস্তায় আলপনা করে থাকি, এবারেও আমরা করছি। এটা আমাদের কাছে এক ধরনের উৎসবের মতো। 2018 সাল থেকে এই পর্যন্ত আমাদের রানিং এটা চলতেছে। আমরা ভবিষ্যতে এটা প্রতি বছরে আমরা করতে ইচ্ছুক। শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণের পাশাপাশি নিজের ভাষা ও সংস্কৃতিকে আরও বেশি করে আঁকড়ে ধরতে এই আয়োজন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে, এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের। শামসুল আরেফিন, এখন। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে ফুল সরবরাহ করেছেন যশোরের ফুল চাষিরা। বাঙালির জাতীয় জীবনে এই গৌরবময় দিবসটিকে কেন্দ্র করে জমে ওঠে ফুল বেচাকেনা। ফুলের রাজধানী খ্যাত গদখালির বাজার থেকে একদিনেই দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে বিপুল পরিমাণে ফুল। ব্যবসায়ীরা জানিয়েছেন, শুধু ভাষা দিবসকে কেন্দ্র করেই ঝিকরগাছার গদখালি বাজার থেকে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। ফেব্রুয়ারি মাসকে ফুল ব্যবসার মৌসুম হিসেবে ধরা হলেও এবার অন্য বছরের তুলনায় চাহিদা ও দাম কিছুটা কম। কারণ হিসেবে তারা জানিয়েছেন, রমজানের মধ্যে ভাষা দিবস পড়ায় বাজারে ফুলের সরবরাহ বেশি থাকলেও কাঙ্ক্ষিত দাম পাওয়া যাচ্ছে না। প্রতিদিন এই বাজার থেকে গোলাপ, গাঁদা, জারবেরা, গ্ল্যাডিওলাস সহ নানা জাতের ফুল পাইকারদের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বিশেষ দিবসগুলোতে দেশের প্রায় 70% ফুলের যোগান আসে এই গদখালির অঞ্চল থেকে, যা প্রতি বছর শত শত কোটি টাকার বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন জনপদে। রাজধানীর বাইরেও চড়া ইফতারি পণ্যের দর। অনেক জায়গায় নেই পর্যাপ্ত সরবরাহ, আবার কোথাও সরবরাহ থাকলেও চড়া দাম। এ নিয়ে রমজানের শুরুতেই অস্বস্তিতে রয়েছেন ক্রেতারা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। রোজার প্রথম শুক্রবারে চট্টগ্রামের কাঁচা বাজারে ক্রেতাদের ভিড় থাকলেও অস্বস্তি ছিল বাড়তি দাম নিয়ে। এখনও চড়া লেবুর দাম, কাঁচামরিচ, বেগুন ও টমেটোর দামও কেজিতে বেড়েছে প্রায় 20 থেকে 50 টাকা পর্যন্ত। বাড়তি মাংসের দামও, তবে স্থিতিশীল সব ধরনের মাছের দাম। ক্রেতারা বলছেন, রোজার বাড়তি চাহিদার সুযোগ নিয়ে দাম বাড়িয়েছেন বিক্রেতারা। যদিও বিক্রেতাদের দাবি, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ না থাকায় পাইকারি পর্যায়ে দাম বেড়েছে। বাইগন আগে 50 টাকা 40 টাকা আছে, এখন 60 টাকা 70 টাকা হয়ে গেছে। পাইকারি তো ওইখানে দাম বেশি, রেজ বাজার মেন দাম বেশি। আপনার এখানে তো বা মোটামুটি আমরা নাহলে 5-10 টাকা এতটুকু লাভ করতে পারি, তাতে তার বেশি লাভ করতে পারি না। রমজানের শুরুতে রাজশাহীতেও সপ্তাহের ব্যবধানে বেগুন, পেঁয়াজ, শসা, কাঁচামরিচের দাম বেড়েছে 40 থেকে 70 টাকা। এজন্য সিন্ডিকেটকেই দুষছেন ক্রেতারা। বাজার তদারকি করে দরের লাগাম টেনে ধরার দাবি তাদের। নিম্ন আয়ের মানুষের বাজারে আসলে খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বাজার করতে। আমদানি একটু কম আসছে বলে দাম বাড়ছে, আমদানি হলে আবার দাম কমে যাবে। সরবরাহ ঠিকই আছে, বাট সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দামটা একটু বেশি হচ্ছে। বরিশালের বাজারেও বাড়তি মাছ, মাংস ও সবজির দাম। পেঁয়াজ, আদা, রসুন, বেগুন, শসা, লেবু সহ সব ধরনের শাকের দাম বেড়েছে প্রায় 20 থেকে 40 টাকা। এছাড়া মাংসের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত। তরকারি, মাছ, মাংস সবকিছুর দাম একটু বেশি মনে হচ্ছে। কাঁচা সবজি যাই বলেন, কোনো কমে নেই, মোটামুটি তো সবই উপরে ঊর্ধ্বগতিতে আছে।
ভোলায় বেড়েছে সব ধরনের মাছের দাম। রমজানে সরবরাহ কম থাকায় সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশি ও চাষের মাছের দাম। মানিকগঞ্জ বাজারেও পড়েছে রমজানের প্রভাব। চাহিদা বাড়ায় বেগুন, শসা, কাঁচামরিচ, লেবুর দাম বেড়েছে কেজিতে প্রায় 30 থেকে 50 টাকা। আফনান অপসরা, এখন। জামালপুরে দেখা দিয়েছে এলপিজি গ্যাসের তীব্র সংকট। দু এক জায়গায় সিলিন্ডার পাওয়া গেলেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে গ্রাহকদের। এতে ভোগান্তিতে পড়েছেন গ্যাস ব্যবহারকারীরা। জুয়েল রানার তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। জামালপুর জেলার 7টি উপজেলায় গত 1 মাস ধরে এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যাপক সংকট দেখা দিয়েছে। চাহিদা থাকার পরও বাড়তি দাম দিয়ে মিলছে না সিলিন্ডার। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও চাকরিজীবীরা। মেলান্দহ উপজেলার ঝাউগড়া গাজীপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ বাদশা মিয়া। স্থানীয় গাজীপুর বাজারে তার একটি ছোট খাবারের দোকান। গ্যাসেই চলে দোকানের সব কাজ। প্রতি মাসে 4টি গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হয়। এখন প্রতিটি সিলিন্ডার কিনতে নির্ধারিত মূল্যের চেয়ে 500 থেকে 600 টাকা বেশি দিতে হচ্ছে। কিন্তু বাড়তি খরচের কারণে খাবারের দাম বাড়াতে পারছেন না, ফলে লোকসান গুনতে হচ্ছে তাকে। বাজার পোড়া করলে, বিভিন্ন কিছু পাক করলে, আইটেম করলে তোমার গ্যাস লাগে। আর দাম তো মনে করেন যে হারে বাড়তেছে, আমি সরকারের কাছে আবেদন জানাই যেন এই গ্যাসের দামটা আগে যে দাম ছিল সেই দামই থাকে। বাদশা মিয়ার মতো মধ্যবিত্ত চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষ এলপিজি সংকটে রয়েছেন। দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার। দ্রুত এই সংকট নিরসনের দাবি তাদের। 1600-1650 টাকায় এটি এখন বাজারে খুব স্বল্প পরিসরে পাওয়া যাচ্ছে। গ্যাসের যে একটা দাম বেড়ে গেল, আমাদের কিন্তু বেতন বৃদ্ধি হলো না, সেজন্য আমরা অনেক হিমশিম খাচ্ছি। জরুরি সংকটে রূপান্তরিত হয়েছে এই গ্যাস। দেখেন, আমি ওই যে সকাল থেকে বিভিন্ন দোকানে গেছি, কোনো দোকানে গ্যাস নাই। এদিকে ডিলাররা বলছেন গত 1 মাস ধরে চাহিদা অনুযায়ী বিভিন্ন কোম্পানি থেকে গ্যাস সরবরাহ পাচ্ছেন না তারা। সরবরাহ কম থাকায় বাজারে তৈরি হয়েছে এই কৃত্রিম সংকট। আমরা যেহেতু কোম্পানির কাছ থেকে নিয়ে এসে বিক্রি করি, আমরা যেহেতু কোম্পানির কাছে পাচ্ছি না, আমি আমার গ্রাহককে দিতে পারছি না। রিটেলাররা গ্যাস পাচ্ছে না, এই আমরা চাই তাড়াতাড়ি এই জিনিসগুলো স্বাভাবিক হয়ে যায়। জেলা প্রশাসনের বাণিজ্যিক বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, এলপিজি সংকটের বিষয়টি তারা অবগত রয়েছেন। অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ঠেকাতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান চালানো হচ্ছে। অভিযান এবং নজরদারি চলমান রয়েছে এবং সেই সাথে উপজেলাগুলোতেও অভিযান এবং নজরদারি অব্যাহত আছে। জেলায় প্রতি মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের চাহিদা প্রায় 60,000। বর্তমানে সরবরাহ মিলছে মাত্র 40 থেকে 50%। দ্রুত সংকট কাটবে এমন আশাই করছেন জামালপুরবাসী। এখন জামালপুর। নিচ্ছে একটা বিরতি, যাচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন জনপদে। সারা দেশে সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। শুক্রবার দুপুরে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টিএনটি এলাকায় একটি মোটরসাইকেল ট্রাককে অতিক্রম করার সময় ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেলের 2 আরোহী। বিরামপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নোয়াখালীর কবিরহাটের ট্রান্সমিটার এলাকায় তেলবাহী লরির চাপায় সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে তার 2 ছেলে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে ট্রাক চালকদেরকে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জের সিংগাইরে পিকআপ ভ্যান ও ড্রাম ট্রাকের সংঘর্ষে পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহযোগী। এদিকে শেরপুর সদরের ব্রহ্মপুত্র ব্রিজ এলাকায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে। এছাড়া বগুড়ার মাটিডালি এলাকায় ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন। সংস্কারের অভাবে বরগুনার বেশিরভাগ গ্রামীণ সড়ক হয়ে উঠেছে চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা এসব সড়কে ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে যান চলাচল। এমন পরিস্থিতিতে দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। আর এলজিইডি বলছে, টেন্ডার প্রক্রিয়া শুরু হলে পাল্টে যাবে বরগুনার চিত্র। সুজন আকুনের প্রতিবেদন। পিচ ও পাথর উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলায় যাত্রী ও চালকরা পড়েন চরম ভোগান্তিতে। এই চিত্র বরগুনার বেশিরভাগ গ্রামীণ সড়কের।
সবচেয়ে বেশি বিপাকে পড়েন রোগী ও স্কুলগামী শিশুরা। এতে শুধু জনভোগান্তি বাড়ছে না, ব্যাহত হচ্ছে জেলার অর্থনীতি। ভাঙা রাস্তার এমন দুর্দশায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। খারাপ রাস্তা আছে, আর এই রাস্তাটাও তো এত ডেলিভারি রোগী যদি হসপিটালে নেয় তা প্রতিবেশী ডেলিভারি হয়। কর্মকর্তারা যারা আছে এরা একটু খেয়াল রাখে, তাহলে আমাদের আশা করি এই রাস্তাটা হইবে, আমরা আশাবাদী। রাস্তাটা এই এলাকার মানুষের প্রাণের দাবি। প্রয়োজনীয় বরাদ্দের অভাবে থমকে আছে সড়ক সংস্কারের কাজ। রাস্তাঘাটের এই করুণ দশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন গাড়ি চালকরা। 5 নং আইলা পাতাকাটা ইউনিয়নে কোনো রাস্তা গাড়ি নাই, গাড়ি চালাতে পারি না, মানুষ হাঁটতে যেতে পারে না, কোনো রোগী নিয়ে যাইতে পারে না। আমরা গাড়িগুলো নিয়ে অনেক খুব টেনশনে থাকি, চিন্তায় থাকি যে কোন সময় ভাঙবে পড়লো, কোন সময় অ্যাক্সিডেন্ট করলাম বা দুর্ঘটনার ভিতরে পড়ে গেলাম। ভাঙনের কারণে বা নতুন মাটি দেওয়ার কারণে আমরা দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর পর্যন্ত আমরা এই ভোগান্তিতে আছি। এদিকে জেলার অধিকাংশ সড়ক মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। দ্রুত মাঠ পর্যায়ে কাজ শুরুর আশ্বাস জনপ্রতিনিধিদের। রাস্তা পাকা ছিল, কিন্তু আসলে কাগজ কলমে পাকা রাস্তা, বাস্তবে কাঁচা রাস্তা। এই পানি উন্নয়ন বোর্ড তারা রাস্তা সংস্কারের জন্য এই রাস্তার 5 ফুট মাটি দেওয়া, আমাদের রাস্তাটা সম্পূর্ণ রাস্তাটা কাটা হয়েছে। এবং এই রাস্তার জন্য আমি আসলে এলজিডি কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েছি এবং তারা আমাকে আশ্বস্ত করেছে আর রাস্তা হবে। এবছর যে আমাদের রেভিনিউ বাজারের আওতায় যে মেইনটেন্স প্রোগ্রাম, সেখানে অধিকাংশ রাস্তা আমরা কাভার করেছি আর কি, যেগুলো এখন টেন্ডার পর্যায়ে আছে। এই সমস্ত রাস্তাগুলো যদি টেন্ডার হয়ে যায়, ঠিকাদার নিয়োগ হয়, যদি কাজগুলো বাস্তবায়ন হয়, তবে আমার ধারণা যে বগুড়া শহরের চেহারা পাল্টে যাবে এবং মানুষের এখন যে ভোগান্তি হচ্ছে বলে আপনারা বলছেন, এই ভোগান্তিগুলো আর থাকছে না। বরগুনার 6টি উপজেলায় এলজিডির আওতায় রয়েছে মোট ৭,৫৬১ কিলোমিটার সড়ক। এর মধ্যে কার্পেটিং সড়ক ১,৪৪১ কিলোমিটার এবং বাকি ৬,১২০ কিলোমিটার কাঁচা সড়ক। সুজনা কোন, এখন বরগুনা। স্বাস্থ্যসেবা নিশ্চিতে পাবনার সাথিয়ায় 3টি 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হলেও সেগুলো কার্যত অচল হয়ে পড়েছে। জনবল ও সরঞ্জাম সংকটে স্বাস্থ্যসেবা না পেয়ে হতাশ এখানকার মানুষ। পাবনা থেকে সোহাগ মল্লিকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। 2019 সালে সাথিয়া উপজেলার সোনাতলা, কাশীনাথপুর ও কুমিরগাড়িতে প্রায় 10 শয্যা বিশিষ্ট 3টি মা ও শিশু কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। কেন্দ্র 3টি হস্তান্তর করা হয় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কাছে। কিন্তু কেন্দ্রগুলো চালু হলেও প্রয়োজনীয় জনবল, ঔষধ ও যন্ত্রপাতির সংকটে মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 2টি কেন্দ্রের বর্তমানে 10টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 3 জন করে, আর অপর একটি কেন্দ্রে কর্মরত আছেন 2 জন। মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও পরিকল্পনা পরিদর্শিকা পদের জনবল থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় বেশিরভাগ সময় বসেই কাটাতে হচ্ছেন তাদের। লোকবল সংকট ও রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্র 3টির একটিতে গড়ে উঠেছে মাদকসেবীদের আড্ডাস্থল। দ্রুত জনবল নিয়োগ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এত সুন্দর হাসপাতাল থাকার পরেও আমরা কোনো সেবা পাচ্ছি না, এর চেয়ে বড় দুঃখ আর আমাদের পৃথিবীতে নাই। যদি এই প্রতিষ্ঠানটা আমাদের নিয়মিতভাবে চালু হয়, তাহলে দেখা যাবে যে আমাদের আশপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষগুলো এখানে আমাদের সেবা নিতে পারবে। আমরা ভালো ডাক্তার চাই, ওষুধপাতি চাই, ভালো চিকিৎসা চাই। এখন একজন রোগী আমি দেখলাম, তাকে যদি আমি সেই হালকা কিছু টেস্টের দরকার, সেটা যদি আমি করার জন্য পাবনায় পাঠাই, তাহলে তো আর হলো না। ডেলিভারির জন্য যথেষ্ট পরিমাণ যন্ত্রপাতি নাই, আমরা ওই কাজটা করতে পারতেছি না এভাবে। জনবল সংকট সহ সব সমাধানের কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের এই কর্মকর্তা। আশা করতে পারি যে এই জিনিসগুলো যখন হয়ে যাবে, সমাধান হবে, জনবল দেওয়া হবে এবং যন্ত্রপাতি এবং ওষুধপত্র রিএজেন্ট যখন পাবো, তখন আমরা ভালো সার্ভিস ইনশাল্লাহ দিতে পারবো। অচিরেই মা ও শিশুর কেন্দ্রগুলো প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি ঔষধ ও যন্ত্রপাতি সরবরাহ হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাসুদ রানা, এখন পাবনা। নিচে আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে, দেখছেন এখন জনপদে। ফেনীর কৃষি অর্থনীতিতে বড় সম্ভাবনার নাম তরমুজ। চরের অনাবাদি ও
জমিতে এই অর্থকরী ফসল চাষ করে ভাগ্য ফিরছে কৃষকদের। চলতি মৌসুমে 250 কোটি টাকার বেশি তরমুজ উৎপাদনের আশা কৃষি বিভাগ এবং মাঠের কৃষকদের। সোলাইমান ডালিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর নদী পাড়ের বিস্তীর্ণ চরাঞ্চল। একসময় জোয়ারের লবণ পানির ঝুঁকিতে চাষাবাদ যেখানে ছিল অনিশ্চিত, সেখানে এখন ফলছে অর্থকরী ফসল তরমুজ। পরিচর্যায় সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। রমজানের মাঝামাঝি সময় থেকেই ঘরে তোলার আশা তাদের। উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, সোনাগাজী সদর, নবাবপুর ও আমিরাবাদের মাঠের পর মাঠে দেখা মিলছে ড্রাগন কিং, জ্যাব্রা কিং, গ্লোরি ড্রাগন, ব্ল্যাক জায়ান্ট, বাংলা লিঙ্ক, ব্ল্যাকবেরি, ভিক্টর সুগার ও ওশান সুগার সহ দেশি বিদেশি নানা জাতের তরমুজের। কৃষকরা জানান, চলতি মৌসুমে তরমুজের চাষাবাদ আগের বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। ফলন এখন ভালো আছে, কিছুটা লাগছে, ধরেন 20 রোজা যাইতে আমি ফলন কাটবো। এখানে তরমুজ চাষের জন্য অনেক ভালো ফসল হয়, ভালো ফলন হয়। এই জন্য আমরা কয়েক বছর ধরে এই সোনাগাজীর মাটিতে আমরা তরমুজ চাষ করতেছি। এখানে তো আজকে আমি 5 বছর পর্যন্ত তরমুজ করি, এখানে ফলন এনে ভালো হয়, এনে কিন্তু লাভের সঙ্গে বেশি লস হয় না। এখানে তরমুজগুলো স্বাদে মানে খুবই অতুলনীয়। তবে চরের কৃষকদের দুশ্চিন্তার কারণ আরও আছে। 2024 সালের বন্যায় মুসাফুর ক্লোজার ভেঙে যাওয়ার পর থেকে লবণ পানির জোয়ারে চাষাবাদ ক্ষতির সম্মুখীন হচ্ছে। তরমুজ চাষ নিয়েও শঙ্কা রয়েছে তাদের। তাই দ্রুত ক্লোজার পুনর্নির্মাণের দাবি কৃষকদের। জোয়ার ভাটা আসার পরে লবণাক্ত পানি উঠার পরে ফসল নষ্ট হয়ে যায়, মানে যে কাজটা রেগুলেটর কাজটা দ্রুত কাজ করা সম্ভব হয়, তাহলে কৃষকের জন্য উপকার হইব। কৃষি বিভাগ জানায়, বিগত বছরগুলোর তুলনায় চলতি মৌসুমে জেলায় তরমুজের আবাদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবার সবচেয়ে বেশি আবাদ হয়েছে সোনাগাজী উপজেলায়। এখানকার চরাঞ্চলের 1100 হেক্টরের বেশি জমিতে চাষ হয়েছে রসালো এই ফলের। অন্য উপজেলাগুলোতেও আবাদ বেড়েছে। 1300 হেক্টর আবাদ থেকে আমরা প্রায় 250 কোটি টাকা কৃষক পর্যায়ে টাকা মূল্যে অর্জনতম বিক্রি করতে পারবে, যেখানে হেক্টরে প্রায় 20 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবে। প্রতি টন যদি আমরা 50,000 টাকা করে ধরি, প্রতি কেজি 50 টাকা করে মার্কেটে বিক্রি হয়। সুতরাং একটি লাভজনক ফসল আগামীতে আরও বেশি বৃদ্ধি পাবে। গেল মৌসুমে ফেনীর তরমুজের বাজার মূল্য ছিল প্রায় 150 কোটি টাকা। চলতি মৌসুমে প্রতি কেজি তরমুজের গড় মূল্য কমপক্ষে 50 টাকা দরে বাজার মূল্য 250 কোটি টাকার বেশি ছাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সোলাইমান ডালিম, এখন ফেনী। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।